হাই ফ্রেন্ডস, আমি এসকে সায়েন্সা তোমাদের সামনে আবার চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার কবিতাটির বাংলানুবাদ এবং তার সঠিক ব্যাখ্যা আমরা জেনে নেব। তোমাদের সবাইকে স্বাগত আমার ভিডিওতে। অনেক বেশি ভালোবাসা জানিয়ে আমি কবিতা শুরু করব আজকে। তো আমরা যেমন জানি যে এটি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, যদিও ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে, এবং সেই কাব্যগ্রন্থের নাম সং অফারিংস কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা, হোয়াট দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার। তো রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার, পোয়েটস, ফিলোসফার, এডুকেটর, এসেইস্ট, ড্রামাটিস্ট। তো তার অজস্র গুণ, মানে হি ওয়াজ এ মাল্টি ট্যালেন্টেড অর ভার্সাটাইল ট্যালেন্ট বর্ন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে জন্মানো সবচেয়ে প্রতিভাবান মানুষগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন। সেই রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলা সাহিত্যকে ঘুরে দাঁড়াতে শিখেছেন এবং বাংলা সাহিত্যে হি ওয়াজ এ টাওয়ারিং পার্সোনালিটি, হি ওয়াজ এ মনুমেন্টাল পার্সোনালিটি। তার মতো এমন বড় মাপের একজন কবি, সাহিত্যিক, দার্শনিক, শিল্পী, সঙ্গীতজ্ঞ বলা যায়, বহু সঙ্গীত তিনি লিখেছেন, গেয়েছেন। তো তাকে তার কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবং সং অফারিং যে কাব্যগ্রন্থটা ইংরেজিতে ট্রান্সলেট হয়েছিল, গীতাঞ্জলি আসলে বাংলায় তার অর্থ দাঁড়ায়। তো সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে বাঙালির ঝুলিতে প্রথম নোবেল পুরস্কার হিসেবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পাই। তো এই কবিতাটি হোয়াট দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, এই কবিতাটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 35তম কবিতা, মানে সং অফারিং বা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 35তম কবিতা। বন্ধু, ভুল বললাম প্রথমে। আর 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। 1910 সালে তিনি এই কবিতাটি লিখেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ টেগোর wrote this poem when India was under the British rule and Indians were under the colonial or foreign ruler. যখন ভারতীয় স্বাধীনতা যে সময় আমরা পাইনি, সেই সময়কার কবিতা। ভারত যখন ইংরেজদের অধীনে ছিল, 200 বছর ইংরেজদের যে মর্মান্তিক পিরিয়ড ভারতবর্ষের ইতিহাসে, সেই সময়ের লেখা এটা একটা কবিতা। এই কবিতায় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে, বা মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় ভারতীয়দেরকে জেগে উঠতে বলেছেন এবং সমস্ত রকম যে সুপারস্টিশন, সমস্ত রকম কুসংস্কার, অন্ধকার, অশিক্ষা, সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে একটা স্বাধীনতার স্বর্গে পৌঁছানোর জন্য তিনি আবেদন জানিয়েছেন ভগবানের কাছে, সেই ঈশ্বরের কাছে, যে ভারতীয়রা যেন সব রকমের স্বাধীনতা এবং অধিকার ভোগ করতে পারে এবং তারা যেন সমস্ত সুখ লাভ করে, এই দেশে বাস করে এবং সব পরাধীনতার অন্ধকার যেন দূর করতে পারে তারা। সরাসরি কবিতায় চলে যাই এবার। হোয়াট দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই। তো প্রথম লাইনেই হোয়াট দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, মন যেখানে বা চিত্ত যেটা ভয় শূন্য, ফিয়ার মানে ভয়, যেখানে মন হলো ভয় শূন্য, মানে হোয়ার দ্য মাইন্ড ইজ ফিয়ারলেস, হোয়ার দের ইজ নো ফিয়ার ইন দ্য মাইন্ড অফ পিপল, যেখানে মানুষের মনে কোনো কিছুর ভয় নেই। ফিয়ার মানে হি ক্যান গেট অর এনজয় অল কাইন্ড অফ ফ্রিডম, আইদার ইট ইজ ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ কাস্ট, ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ ফ্রিডম টু স্পিক, আর ফ্রিডম অফ হিজ ওন থটস অ্যান্ড অ্যাকশন। সব রকমের সুযোগ সুবিধা যেন তারা ভোগ করতে পারে, সেই রকম একটা অবস্থান, সেরকম একটা ভয় শূন্য অবস্থান কবি চান। হোয়াট দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, তাহলে ফিয়ার কত কিছু থেকে, ফিয়ার অনেক কিছু থেকে। ফিয়ার একটা, দ্যাট টাইম ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ অর কলোনিয়াল রুলস অ্যান্ড ইন্ডিয়ান্স ওয়ার অ্যাফ্রেড। ইন্ডিয়ান্স ডাজ নট হ্যাভ দ্য right for expression, right for his own actions, right for religion aspect and all those things. মানে কোনো রকম স্বাধীনতা ভারতীয়দের সেই সময় ছিল না। তো সেই তারা ভয়ের মধ্যে, একটা অদ্ভুত আতঙ্ক, ভয়, একটা ইংরেজ শাসনের অধীনে যেরকম সমস্ত অধিকারহীনতা এবং ভয়ের মধ্যে দিয়ে বেঁচেছিল, সেই ভয়ের অবস্থান থেকে কবি চান যেন ভারতবাসীরা বেরিয়ে আসে। অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, যেখানে মাথা উঁচু, হেড ইজ হেল্ড হাই। মাথা উঁচু বলতে কি, মাথা উঁচু অ্যাকচুয়ালি হেড ইজ হেল্ড হাই মিন্স দ্য সেলফ রেসপেক্ট অর প্রেস্টিজ অর ডিগনিটি, এই সমস্ত কিছুর সঙ্গে যেন ভারতবাসীরা বাঁচতে পারেন। ভারতীয়দের হয়ে তিনি প্রার্থনা করছেন। মহান রবীন্দ্রনাথ টেগর ইজ অ্যাকচুয়ালি প্রেয়িং থ্রু দিস পোয়েম
টু দ্য অলমাইটি, টু দ্য ফাদার অফ দ্য নেশন, টু দ্য ফাদার অফ দ্য ইউনিভার্স, যাই বলো না কেন, সেই ফাদারের কাছে তিনি প্রার্থনা করছেন যেন ভারতবাসীরা ইন্ডিয়ান ক্যান এনজয় অল কাইন্ড অফ ফ্রিডম, ফ্রিডম অফ এক্সপ্রেশন, রিলিজিয়ন, ফ্রিডম টু স্পিক, ফ্রিডম টু অ্যাকশনস অ্যান্ড থটস, সব কিছু স্বাধীনতা ভোগ করতে পারে উইথ সেলফ রেসপেক্ট অর সেলফ ডিগনিটি অর দ্য প্রেস্টিজ, সমস্ত কিছু যেন ভারতীয়দের থাকে। ওয়ার নলেজ ইজ ফ্রি, নলেজ ইজ ফ্রি মিনস there are some YouTubers who actually মানে misunderstand this line. Knowledge is free মানে they thought that it is free of cost. It is not that. Knowledge is free means knowledge would be spontaneous, knowledge would be natural, যেখানে হৃদয় থেকে বা আমরা যে জ্ঞান আহরণ করব, যে নলেজ আহরণ করব, সেই জ্ঞান যেন হয় কীরকম, সেই জ্ঞান যেন হয় স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত, ন্যাচারাল। There would be not any kind of pressure or external force or power would not hamper the knowledge. বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো শক্তি যেন জ্ঞানকে বা নলেজকে দখল করতে না পারে, বা বাইরের শক্তি যেন আমাদের জ্ঞানের উপরে অধিকার বসাতে না পারে। আমরা যেন সমস্ত রকম ন্যাচারাল উপায় এবং স্বতঃস্ফূর্তভাবে যেন জ্ঞান বেরিয়ে আসে আমাদের ভিতর থেকে, বা যে জ্ঞান আমরা অর্জন করব সেই জ্ঞান যেন আমরা কেমন হয়, যেন স্পন্টেনিয়াস হয়। বিকজ অফ ইউ নো দ্যাট দ্যার ইজ এ রাইট ইন দ্য কনস্টিটিউশন, রাইট ফর ইনফরমেশন বা রাইট টু ইনফরমেশন অনুযায়ী আমাদের সবারই জ্ঞান অর্জনের অধিকার আছে, সবারই তথ্য জানবার অধিকার আছে। সেই অনুযায়ী ওয়ার নলেজ ইজ ফ্রি, কবি বলছেন, ওয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস, ওয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস। তো অ্যাজ এ রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যাজ এ কসমোপলিটন, অ্যাজ এ ফিল্যান্থ্রপিস্ট, অ্যাজ এ হিউম্যানিটেরিয়ান আউটলুক ইন দ্য পোয়েম উই ফাইন্ড হিয়ার, তো তিনি একজন মানবতাবাদী কবি হিসেবে, একজন বিশ্বদরদী কবি হিসেবে, মানবদরদী কবি হিসেবে তিনি কি চাইছেন, যেন সমগ্র বিশ্বটা একটা বিশ্ব হয়, সমগ্র বিশ্বটা মানুষের দেশ হয়, সেখানে যেন মানুষের ভিতরে কোনো ভেদাভেদ না থাকে, যেন টুকরো, ফ্র্যাগমেন্টস মানে টুকরো বন্ধুরা। ওয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস, যেখানে জগৎটা যেন টুকরো টুকরো বা শতচ্ছিন্ন হয়ে যায় না, কিসের দ্বারা, বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস। হোয়াট আর দ্য ন্যারো ডোমেস্টিক ওয়ালস? ন্যারো ডোমেস্টিক ওয়ালস হলো সেই সব ডোমেস্টিক ওয়ালস বলতে বোঝাচ্ছে যে ইমার্জিনারি ওয়ালস, ইমার্জিনারি হাইন্ডারেন্স, আর ইমার্জিনারি যে আমাদের কাল্পনিক যে সমস্ত বাধাগুলো ভারতীয় সমাজের, যে সমস্ত সুপারস্টিশন বলো, কাস্টিজম বলো, ধর্ম বলো, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের কবি চান যে বিশ্বটা হোক এই রকম, যেন সেখানে আমরা পিছিয়ে না পড়ি এই ন্যারো ডোমেস্টিক ওয়ালসের দ্বারা, মানে ইমার্জিনারি ওয়ালস অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, ক্রিড, রিলিজিয়ান, এইসব যে ভারতীয় সমাজে সেই সময়কার যে ব্যবস্থা ছিল, ভেদাভেদ ছিল, জাতিভেদ প্রথা বলো, ধর্ম বিচ্ছেদ বা বিভেদ বলো, সেই সমস্ত কিছু থেকে ভারতীয় সমাজ ছিল বিচ্ছিন্ন, এক হচ্ছিল না তারা মোটেও। তো সেই সব কিছুর ঊর্ধ্বে যেন কবি দেশকে দেখতে চান। দেশ হবে কীরকম, এই পুরো দেশ বলতে আবার সমগ্র পৃথিবী, ওয়ার্ল্ডের কথা বলছেন তিনি। সেই ওয়ার্ল্ড যেন একটা সামগ্রিক জগৎ হবে, সেখানে মানুষের ভেদাভেদ হবে না, মানুষের সংকীর্ণ গৃহের প্রাচীর যেন মানুষকে, সংকীর্ণ ওই সমস্ত প্রথাগুলো যেন মানুষের মধ্যে ভেদাভেদ না তৈরি করতে পারে। ওয়ার দ্য ওয়ার্ল্ড কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, ওয়ার কি বলছে, ওয়ার ওয়ার্ডস কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, মানে ওয়ার পিপল এনজয় অল কাইন্ড অফ ফ্রিডম, এবং দে ক্যান নট ফিয়ার টু স্পিক দ্য ট্রুথ, তারা যেন সত্য বলতে ভয় না পায়, যেন সত্যের গভীর থেকে, দ্য ইনার কোর অফ আওয়ার হার্ট, সেইখান থেকে যেন সত্য বেরিয়ে আসে। তারা যেন দেয়ার ফ্রিডম টু স্পিক উড নট সাপ্রেসড বাই দ্য এনি এক্সটার্নাল ফোর্স অর ফরেন রুলার, বিদেশি শক্তি বা অন্য কোনো শক্তি যেন তাদের সত্যকে দমিত করে না রাখে, তাদের সত্যকে যেন বেরিয়ে আসে, যেন বুকের গভীর থেকে যেন সত্য বেরিয়ে আসে। মানে ফেয়ারলেস সোলস উড নট অ্যাকচুয়ালি কুড এনজয় অল কাইন্ড অফ ফ্রিডম অ্যান্ড ফ্রিডম টু স্পিক, সে যেন উপভোগ করতে পারে মানুষরা। ওয়ার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রিচেস ইটস আর্ম টুয়ার্ড পারফেকশন, ওয়ার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রিচেস ইটস আর্ম টুয়ার্ড পারফেকশন। তাহলে কবি একটা আইডিয়াল ওয়ার্ল্ডের কথা বলছে। আইডিয়াল ওয়ার্ল্ডে পিপল কেমন হবে, পিপলরা টায়ারলেসলি এফর্ট দিয়ে যাবে, টায়ারলেসলি পরিশ্রম করে যাবে সেই জগতে, টায়ারলেসলি এফর্ট দিতে থাকবে, এবং সেই এফর্টের ফলে কি হবে, এই জগৎটা, আমাদের পৃথিবীটা, আমাদের দেশটা পৃথিবীর একটা পারফেকশনের জায়গায় পৌঁছে যাবে। সবাই যদি তার নিজস্ব প্রচেষ্টা দেয়, অল দ্য পিপল গিভ এফর্ট অ্যান্ড লাভ দিস কান্ট্রি, তাহলেই কিন্তু সম্ভব
কি সম্ভব? একটা পারফেকশনের দিকে পৌঁছানো। একটা পারফেকশনের দিকে পৌঁছাতে গেলে সবাইকে সমবেতভাবে কী করতে হবে? তার পরিশ্রমটা দিতে হবে, তবে উই ক্যান গেট দ্য আইডিয়াল স্টেট অফ ফ্রিডমকে যদি আমরা অর্জন করতে চাই তাহলে কী করতে হবে? এভরি ওয়ান শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড গিভ দেয়ার আলটিমেট এফর্ট। আমাদের আলটিমেট এফর্টটা দিতে হবে, তবেই একমাত্র সম্ভব সেই পারফেকশনে গিয়ে পৌঁছানো। Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit. Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit. তো ক্লিয়ার স্ট্রিম অফ রিজন বলতে কী বোঝানো হয়েছে? মানুষের ভিতরে যে লজিক্যাল বা র্যাশনাল থিঙ্কিংগুলো, মানুষকে যুক্তিবাদী হতে হবে, তাকে আরও বেশি সায়েন্টিফিক্যালি তাদের অনেক বেশি সাউন্ড হতে হবে। সায়েন্স ধর্মের জায়গায় তারা যেন সায়েন্স, লজিক এবং র্যাশনাল থিঙ্কিংকে বেশি প্রায়োরিটি দেয়, এইটা কবি চাইছেন। ওই জন্য বলছেন ক্লিয়ার স্ট্রিম অফ রিজন, মানে র্যাশনাল থিঙ্কিং অফ হিউম্যান বিং, মানুষের ভিতরে যে লজিক্যাল থিঙ্কিং সেগুলো যেন ডেভেলপড হয়। হ্যাজ নট লস্ট ইটস ওয়ে, সেই লজিক্যাল থিঙ্কিংগুলো যেন তার পথ না হারিয়ে ফেলে। কোথায়? ইনটু দ্য ডিয়ারি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট, আমাদের যে মৃত অভ্যাস, ডেড হ্যাবিট, মৃত অভ্যাস বলতে কাস্টিজম, র্যাশনালিজম বলো, সুপারস্টিশনস বলো, বিভিন্ন যে সামাজিক যে অন্ধ প্রথাগুলো, সেই সব অন্ধ প্রথাগুলো, কুসংস্কারগুলো মানুষের চিন্তাকে যেন দখল করে না থাকে, তারা যেন ফ্রি থিঙ্কিং করতে পারে, এবং সেই ফ্রি থিঙ্কিংটা হবে নিশ্চয়ই সায়েন্টিফিক, র্যাশনাল এবং লজিক্যাল। সেই থিঙ্কিং মানুষকে অর্জন করতে হবে, তাহলেই ডিয়ারি ডেজার্ট স্যান্ডের মধ্যে গিয়ে বা শুষ্ক মরুভূমির বালুর মধ্যে গিয়ে, মৃত অভ্যাসের শুষ্ক মরুভূমির বালিতে গিয়ে যেন আমাদের চিন্তা ভাবনাগুলো শেষ না হয়ে যায়। তাহলে আমাদের ধর্মের বাইরে বেরিয়ে এসে, কুসংস্কারের বাইরে বেরিয়ে এসে সায়েন্টিফিক চিন্তাভাবনা করতে হবে, লজিক্যাল চিন্তাভাবনা করতে হবে। কবি এটা চান। সেই সময় সমস্ত ভারতবাসী একটা অজ্ঞানতার অন্ধকারে ডুবেছিল। পিপল ওয়্যার নট মাচ এডুকেটেড, বেশি সংখ্যক মানুষ শিক্ষিত ছিল না। সো দে অ্যাকচুয়ালি লিভ আ লাইফ উইথ অল কাইন্ড অফ সুপারস্টিশন, কাস্টিজম, সেখানে রিলিজিয়াস যে সমস্ত ডিফারেন্সেসগুলো ছিল, ধর্মীয় ভেদাভেদ ছিল, আমি হিন্দু, আমি মুসলিম, আমি উচ্চ, আমি নীচ, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি কায়স্থ। তো এই যে ভেদাভেদগুলো ছিল, ব্রাহ্মণরা সব অধিকার ভোগ করতো, অন্য শ্রেণীর অধিকার ছিল না। তো এই যে ভেদাভেদগুলো থেকে বাইরে বেরিয়ে এসে মানুষকে যুক্তিবাদী হতে বলছেন কবি, এবং সেই যুক্তি, সেই চিন্তা স্রোত যেন চলতে থাকে, মানুষকে যেন আলটিমেট পারফেকশনের দিকে নিয়ে যায়, সেই চিন্তা যেন হারিয়ে না যায়, মৃত অভ্যাসের বা কুপ্রথাগুলো, সুপারস্টিশনগুলোর ভিতরে গিয়ে হারিয়ে না যায়। Where the mind is led forward by thee, where the mind is led forward by thee, thee is the archaic use of বা archaic form of you। তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যদি আমরা বাংলা সাহিত্যের ইতিহাস দেখি, সেখানে দেখব কিছু শব্দ আছে, তব, তম, এইসব শব্দগুলো ব্যবহার করেছেন। পরবর্তীকালে ওই শব্দগুলো বিভিন্ন যুগ পেরিয়ে এসে আরও সহজীকরণ হয়েছে, এখন আমরা বলি তোমার, তুমি, এই শব্দগুলো ব্যবহার করি। তেমনই ইংরেজি ভাষা সাহিত্যের ইতিহাসে যদি আমরা দেখি, সেখানেও দেখব যে কিছু শব্দ আছে, যেমন দি শব্দটা বদলে গিয়ে ইউ এখন হয়েছে, ইউ, ইয়োর, এই শব্দগুলো আমরা ব্যবহার করি। তো দি এখানে কে? তুমি। ওয়ার দ্য মাইন্ড ইজ লেড ফরওয়ার্ড বাই দি, যেখানে মন তোমার দ্বারা চালিত হবে, ইনটু দ্য এভার ওয়াইডনিং থট অ্যান্ড অ্যাকশনস। এখানে তুমি হচ্ছেন সেই মানে ইউনিভার্সাল ফাদার, সেই চূড়ান্ত বাবা, সেই চরম বাবা। তিনি গড হতে পারেন, তিনি একজন আইডিয়াল কিছু হতে পারেন বা কেউ হতে পারেন, তিনি জাতির জনক হতে পারেন। সেই তার দ্বারা যেন চালিত হই আমরা। ওয়ার দ্য মাইন্ড ইজ লেড ফরওয়ার্ড বাই দি ইনটু এভার ওয়াইডনিং থট অ্যান্ড অ্যাকশনস। তো ভারতবাসী, দ্য পিপল অফ ইন্ডিয়া শুড বি লেড ফরওয়ার্ড বাই দ্যাট ফাদার, বাই দ্যাট ইউনিভার্সাল ফাদার, সেই সার্বজনীন পিতার দ্বারা যেন চালিত হয় ভারতবাসীরা। কোন দিকে চালিত হয়? এভার ওয়াইডনিং থট অ্যান্ড অ্যাকশনস, শতধারা মানে শতদিকে প্রসারিত ভাবনা চিন্তা, এবং মানে উন্নত ভাবনা চিন্তা, শতদিকে প্রসারিত উন্নত ভাবনা চিন্তা এবং কাজকামের দিকে যেন প্রসারিত হয় আমাদের মন। আমরা তোমারই মানে লিডারশিপ আমরা প্রার্থনা করি। লিড মানে কি? লিডারশিপ। সেই ইউনিভার্সাল ফাদারের দ্বারা চালিত হয়ে আমরা যেন কোন দিকে যাই? থট এবং অ্যাকশনস করতে পারি আমরা। ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম, এই হেভেন অফ ফ্রিডম, সেই স্বাধীনতার স্বর্গ, বারবার কবি এই কবিতায় স্বাধীনতা শব্দটাকে ফিরিয়ে আনতে চাইছেন অন্যান্য শব্দ দিয়ে। তো হেভেন অফ ফ্রিডম মানে ইন্ডিয়া নিডস টু বি ফ্রি, আ কান্ট্রি উইথ অল হিজ ওন রাইটস অ্যান্ড ফ্রিডম। একটা কান্ট্রি, দেশ একটা প্রার্থনা করছেন কবি চান এমন একটা দেশ হোক, সেখানে আমাদের জনগণ, ভারতবাসী, সেটা তারা স্বাধীনভাবে ভোগ করুক সব অধিকার, এইটা তিনি চান। তো
তো সেই জন্য তিনি বলছেন ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম, যেখানে সব রকমের ফ্রিডম আছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন আগে যেগুলো বলেছি বন্ধু, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাকশনস, ফ্রিডম অফ স্পিচ, তো সেই সব কিছু, ফ্রিডম অফ দ্য রিলিজিয়াস প্র্যাকটিস, সব কিছুর অধিকার যেন সেইখানে আমরা পাই এবং সেই স্বাধীনতার স্বর্গে যেন ভগবান আমাদেরকে যেন চালিত করে নিয়ে যায়। মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়েক, হে পিতা, পিতা এখানে বলেইছে আগে ইউনিভার্সাল ফাদার, সে গড হতে পারে, সে অলমাইটি, সে আল্লাহ আছে, যে যেমনভাবে কবি প্রার্থনা করছেন তার কাছে, যে যেন আমার এই দেশকে, আমার এই দেশ যেন সেইখানে যেন জেগে ওঠে, সেইখানে সেই স্বাধীনতার চূড়ান্ত স্বর্গে আমার দেশকে জাগিয়ে তোলো হে পরম পিতা। তো এই প্রার্থনা তিনি করছেন এই কবিতায়। হ্যাঁ, তো সেই স্বর্গে জেগে উঠবার জন্য কবি কী চান? কবি চান যে এই সমস্ত যেন দেশ ফ্রিডম পায়, যেন মানুষ যেন সব রকম অধিকার ভোগ করে, তারা যেন সব কথা প্রাণ খুলে বলতে পারে, সব রকম অধিকার, ফ্রিডম অফ মাইন্ড, ফ্রিডম অফ স্পিচ, সব অধিকার যেন তার দরকার। সেই স্বাধীনতার, তবেই স্বাধীনতার স্বর্গ হওয়া সম্ভব ভারতবর্ষ। তো সেইখানে যেন আমরা জেগে উঠতে পারি, ভারতবাসীরা যেন জেগে উঠতে পারি সেই স্বাধীনতার স্বর্গে, কবি প্রার্থনা করেছেন। তো এই হলো কবিতা বন্ধু, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি পরে আরও তোমাদের জন্য অন্য কবিতা আনবো, এবং তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এইসব কবিতাগুলো তোমরা পড়তে পারো এবং বুঝতে পারো। আমি সব ব্যাখ্যা করলাম, কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করতে পারি পরবর্তীকালে। তো তোমরা আমাকে ফলো করো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই বন্ধুরা।